জামাত ইসলামের সামনে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই এবং আন্দোলন করতে গেলে জনগণের এবং রাষ্ট্রের সাময়িক অসুবিধা হয়। আপনার জুলাই আন্দোলনের সময় কিছু ব্যানার দেখেছেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। যেমন রাষ্ট্র মেরামতের জন্য অবরোধ করতে হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিতে হয়েছে, জনজীবন অচল এবং স্থবির করে দিতে হয়েছে। তা গাড়ি চলবে না, জনজীবন অচল এবং স্থবির থাকবে, এটা তো ভালো কোনো লক্ষণ না। এবং ব্যবসা বাণিজ্য সবকিছু স্থবির হয়ে পড়বে, দেশের শত শত কোটি টাকা ক্ষতি। দেশে যদি একদিন ভয়াবহ অবরোধ হয় অথবা সফল হরতাল হয়, হাজার কোটি টাকা ক্ষতি। এটা তো কারোর জন্যই ভালো না। প্রত্যেকের যারা হরতালকারী অবরোধকারী তাদের উপরও প্রভাব পড়ে। তো এই জন্যে যারা ভদ্র হরতাল অবরোধকারী তারা বলে যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তো জামাত এরকম ইশারা ইঙ্গিত দিচ্ছে যে যেহেতু জামাতের সামনে আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই, পার্লামেন্টের আলোচনার মাধ্যমে বিএনপি গণভোটের রায় মেনে নিবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, ইটস নট পসিবল। এগুলো বিএনপি মেনে নিতে বাধ্য হবে, তবে এটা রাজপথের আন্দোলনের ফলে। খেলা যা ঘটার সব রাজপথে ঘটবে। অতএব জামাতের মূল রাজনীতি এখন রাজপথে। পার্লামেন্টে জামাতের কোনো রাজনীতি নেই। পার্লামেন্টে জামাত আছে এবং থাকবে, সেখানে রাস্তা দরকার, ঘাট দরকার, আমার 50 শয্যার হাসপাতাল, 100 শয্যা দরকার, এইসব বিষয়ে কথাবার্তা হবে। এগুলোকে কতটুকু নিতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে। বাট জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে পার্লামেন্টে জামাত কিছু করতে পারবে না, সেই সুযোগ নেই। এগুলো নিয়ে খেলা হবে সব রাজপথে। এবং জামাত তাদের ডেস্টিনেশন যে রাজপথ, এটা অলরেডি ঠিক করে ফেলেছে। জামাত তো জানে যে রাজপথ ছাড়া কোনো উপায় নেই। যার ফলে জামাত এখন ইশারা ইঙ্গিত দিচ্ছে যে আমরা আন্দোলন করব, এতে কিছু সংকট তৈরি হতে পারে, কিছু অসুবিধা হতে পারে, কিন্তু কিছু করার নেই, দায় সরকারের। যেমন জামাত যদি হরতাল করতে বাধ্য হয়, অবরোধ করতে বাধ্য হয়, এটা 28 অক্টোবরের পর থেকে হবে। আসছে 28 অক্টোবর, এটা অনেক দিন বাকি এখনো। বিএনপির রিয়াকশন কি? জামাত মহাসমাবেশ করবে, 28 অক্টোবর হওয়ার সম্ভাবনাই বেশি। সেই মহাসমাবেশকে কোনোভাবে ইরিটেট করার চেষ্টা করে কিনা বিএনপি সরকার, বাধা দেওয়ার চেষ্টা করে কিনা, এরকম কোনো বাধা টাধা দিলেই হরতাল অবরোধ আসবে। 28 অক্টোবর আগে কোনো হরতাল অবরোধ আসবে না। তাই জামাত অলরেডি ইঙ্গিত দিচ্ছে যদি এরকম প্রয়োজন হয় আমরা করব, তখন তো অসুবিধা হবে, সংকট হবে। তবে আমরা যদি হরতাল অবরোধ দিই, সেটা বিএনপির বাধ্য করার ফল। যেমন এই যতটুকু আন্দোলন হচ্ছে, এতটুকু আন্দোলনও জামাত করতে চায়নি, এনসিপি করতে চায়। বিএনপি সরকার জামাত জোটকে আন্দোলনে ঠেলে দিয়েছে, আন্দোলনের পথে নামিয়ে দিয়েছে। অনেকে বলেন তো বিএনপি ইচ্ছা করে আন্দোলনের পথে নামিয়ে দিয়েছে এবং জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ফলে। কারণ কি? যদি বিরোধিতা না থাকে তাহলে আওয়ামী লীগ স্পেস পাবে, অতএব বিরোধিতাটা দেখানো দরকার, এটা ভিন্ন আলোচনা। বাট আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না। আওয়ামী লীগের স্পেস, আওয়ামী লীগ যাতে স্পেস না পায় এই জন্য আপনি রাজপথে জামাতকে ঠেলে দিবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করলে এমনিতেই আওয়ামী লীগ থাকে না, শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ নাই হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। বাংলাদেশে জুলাই সনদের ফলে আওয়ামী লীগ বলতে কিছু থাকে না, কোনো দিন আর আওয়ামী লীগ আসতে পারে না। ইটস ভেরি সিম্পল। তো দর্শক, সরকার গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। অধ্যাপক মিয়া গোলাম পরর এই কথা বলেছেন। এই কথার তাৎপর্য অনেক গভীর। সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কি সংকট? এই সংকটের একটা সংকট হচ্ছে যে জামাত সামনে, এই যেহেতু গণভোটের রায় অস্বীকার করছে, সামনে জোরালো আন্দোলন করতে বাধ্য হবে, সেখানে হরতাল অবরোধ আসতে পারে 28 অক্টোবরের পর। তো এটা তো একটা সংকট, এই সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার। এর মানে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই এবং তার ফলে সংকট তৈরি হতে পারে। তো এই কথা কিন্তু এক প্রকার থ্রেট, যে সংকট তৈরি হবে সামনে এবং সংকটের দায় আপনার সরকার। এটা বিরোধী দলীয় একটা থ্রেট বলতে পারেন। এবং এই থ্রেটের তাৎপর্য যে আন্দোলন ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই, এই কথা তারা জানিয়ে দিয়েছে। তাতে সংকট তৈরি হয় হোক, তাতে জনজীবন স্থবির হয় হোক, কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। আর হরতাল অবরোধ তখনও কোনো সরকার অধিকার হিসাবে স্বীকার করে না। হরতাল অবরোধ দেওয়া মানেই ফাটাফাটি লেগে যাওয়া। এমনকি যদি জামাত সরকার ক্ষমতায় থাকতো,
তারাও হরতাল অবরোধের অস্বীকারকে মানে হরতাল অবরোধের অধিকারকে স্বীকার করতো না। তারা বলতো না যে ঠিক আছে হরতাল অবরোধ করতেই পারে, এটা গণতান্ত্রিক অধিকার না। হরতাল অবরোধ মানেই ফাড়াফাড়ি, একদম কনফ্লিকচুয়াল একটা সিচুয়েশনে যাওয়া। সমাবেশ মহাসমাবেশ পর্যন্ত হতে পারে, এটা মহাসমাবেশ পর্যন্ত সরকার গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করতে পারে। কিন্তু মহাসমাবেশ নিয়ে ভয় থাকলে তখন এটা নিয়ে পাল্টা কর্মসূচি দিয়ে আবার ওটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। কিন্তু হরতাল অবরোধ এটা একটা মহাসংকট, সেই মহাসংকটের দিকেও দেশ যেতে পারে, জামাত এরকম ইশারা ইঙ্গিত দিচ্ছে। গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। সাংবিধানিক সংকট এই কথা স্মরণ করে দেওয়ার অর্থ কি? এটার একটা অর্থ হচ্ছে বিএনপির ক্ষমতা নাও থাকতে পারে। সাংবিধানিক সংকট হলে দেশের ক্ষমতা তৃতীয় শক্তির হাতে চলে যায়, তো দেশের ক্ষমতা তৃতীয় শক্তির হাতেও চলে যেতে পারে। সাংবিধানিক সংকটের একটা তাৎপর্য কিন্তু এটা যে প্রচলিত সাংবিধানিক সংকট কি, মানে সংবিধান বা প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো সরকার থাকবে না। তখন এই যে নেসেসিটি মানে প্রয়োজন অনুযায়ী, ডক্ট্রিন অফ নেসেসিটি, যে কিসের সংবিধান, এখন অবস্থা খারাপ, সংকট তৈরি হয়েছে, অতএব অসাংবিধানিক সরকার, যেমন ইউনূস সরকার একটা অসাংবিধানিক সরকার ছিল, অবৈধ সরকার ছিল, সংবিধান অনুযায়ী অবৈধ সরকার, কিন্তু সেটাই প্রয়োজন ছিল, ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। এবার সাংবিধানিক সংকট হওয়া মানে এই নির্বাচিত সরকার যারা আছে তাদের হাতে ক্ষমতা না থাকা। তাহলে জামাতের সামনে যে আন্দোলনের কোনো উপায় নেই এবং বিএনপি সরকারের পতনের ইঙ্গিত ইশারা ইঙ্গিতে দিচ্ছে, এটা স্পষ্ট। তো দর্শক, এবং সংকট যে তীব্র থেকে তীব্রতর হতে পারে এবং জনমত বিএনপির বিরুদ্ধে অলরেডি চলে গিয়েছে। আপনারা দেখেছেন যে বিএনপিকে এখন মানুষ ট্রল করছে এবং তাদেরকে ভুয়ো ভুয়ো বলছে। জনগণের মত প্রকাশের অধিকার যেখানে আছে সেখানেই বিএনপিকে গালাগালি করা হয়, আর যেখানে বিএনপিকে গালাগালি করা হয় না মানুষ সাহস পায় না, ভয়ে গ্রেপ্তারে ভয় বলে না। বাট যেমন মিরপুর স্টেডিয়ামে আপনারা দেখেছেন যে ওখানে একটা মত প্রকাশের স্বাধীনতা আছে এবং তরুণ প্রজন্ম এইসব কেয়ার করে না। তারা সালাউদ্দিন আহমেদের ছবি স্ক্রিনে দেখেই সবাই ভুয়ো ভুয়ো স্লোগানে স্টেডিয়াম উত্তাল করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ভুয়া, বিএনপির উপর জনগণের প্রচন্ড ক্ষোভ, তরুণ প্রজন্মের ক্ষোভ। এই ক্ষোভকে বিএনপি প্রশমন করতে পারবে না যদি না তারা জুলাই সনদ বাস্তবায়ন করে। এই ক্ষোভ প্রশমন করার রাস্তা একটাই, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। যদি সালাউদ্দিন আহমেদ পরবর্তী পার্লামেন্টের প্রথম অধিবেশনে বলেন যে আমরা গণভোটের রায় মেনে নিতে বাধ্য, জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব এই অধিবেশনেই, কেউ কোনো চিন্তা করি না, সংস্কার জুলাই সনদে যা ঐক্যমত ছিল সব হয়ে গেছে, আপনি নিশ্চিত থাকেন। এরপরে সালাউদ্দিন আহমেদ মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে যাক, স্ক্রিনে তার ছবি দেখাক, সাধারণ জনগণ তার বিরুদ্ধে কিচ্ছু বলবে না, কোনো স্লোগান দেবে না, পারলে বলবে ওই ভুয়া জায়গায় বলবে যে ভাইয়া ভাইয়া,